হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর আরো একটা গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আয়তকার কাঁচের ফলকে আলোর প্রতিসরণ। এবং আয়তকার কাঁচের ফলক যেটা আমরা জানি যে একটা আয়তক্ষেত্র কি হয়, যে তার দুটো তল সমান্তরাল হয়ে থাকে এবং সেই দুটো সমান্তরাল তলে আলোর প্রতিসরণ হবে, তার রেখাচিত্র আমরা অঙ্কন করব এবং সেই রেখাচিত্র এবং সেখানে আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করব, সেটা আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিষয়টা এবং সেটার দরুন যে সংঘটিত হওয়া কিছু বিষয়গুলোর মধ্যে হীরকের দ্যুতি, এই বিষয়টা আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে আমরা এই যে বিষয়বস্তু থেকে যে সমস্ত প্রশ্নপত্রগুলো পরীক্ষায় আসে তোমাদের, সেই বিষয়টাও আলোচনাটা করব। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং সঙ্গে সঙ্গে খাতা পেনটাকে নিয়েও বসবে, যাতে করে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা মনে করছো সেইগুলো তোমরা লিখে নেবে। এবং সেই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা অবশ্যই বইটাকে পড়বে, তাহলে কিন্তু ভিডিও দেখাটা তোমাদের সার্থক হবে। তো আসছি প্রথম যে বিষয়বস্তুটার আলোচনা সেই প্রসঙ্গে, সেটা হচ্ছে আয়তকার কাঁচ ফলকে আলোর প্রতিসরণ। তো আয়তকার কাঁচ ফলক, কাঁচের যে টুকরোটা সেটা যদি আয়তক ক্ষেত্রাকার হয়, তো আয়তকার কাঁচের ফলক যে ফার্স্ট আলোচনায় বলছি, আয়তক্ষেত্র মানে কি, অর্থাৎ দুটো সমান্তরাল বিভেদ তল। আমরা এর আগের ক্লাসে যেখানে আমরা প্রতিসরণ পড়াচ্ছিলাম, তো সেই প্রতিসরণ বিষয়টাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য কতগুলো যে বিশেষ বিশেষ ভৌত সংজ্ঞা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, তার মধ্যে একটা ছিল মাধ্যম, একটা ছিল বিভেদ তল, এই সমস্ত বিষয়গুলো, কিংবা আরেকটা ছিল প্রতিসরাঙ্ক, এইগুলো। তো এক্ষেত্রে একটা আয়তকার কাঁচের ফলক যখন তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে এই যে দুটো বিভেদ তল এখানে থাকছে, মনে করো যে PQRS PQRS হচ্ছে একটা আয়তকার কাঁচের যে প্রতিসারক মাধ্যম। তাহলে আমরা একটা বিশেষ কাঁচের তৈরি একটা বিশেষ আকৃতির প্রতিসারক মাধ্যম আমরা নিয়েছি, যেটা কাঁচের তৈরি। এর দুটো বিভেদ তল আছে, PQ এবং SR। তো এক্ষেত্রে এই যে প্রতিসরণ আমরা জেনেছি বারবার, যে প্রতিসরণ হতে যখন হয় আলোক রশ্মিকে অবশ্যই যে তির্যক ভাবে কোনো তলে আপতিত হতে হয়। তো এক্ষেত্রে ধরলাম যে মনে করছি AB একটা আপতিত রশ্মি, যেটা তির্যক ভাবে PQ যে প্রতিসারক যে তল, যেটা আমরা বিভেদ তল বলে এখানে উল্লেখ করছি, সেখানে আপতিত হলো। তো এই বিন্দুতে প্রতিসরণ ঘটে আলোক রশ্মিটার কোন দিকে তার অভিমুখ হবে, সেটা আমরা প্রতিসরণের নিয়মগুলো যেগুলো আমরা পর্যবেক্ষণ করেছিলাম, যেখানে যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন আলোক রশ্মি প্রতিসৃত হয়, তখন আমরা জানি যে অভিলম্বের দিকে বেঁকে আসে। তো এক্ষেত্রে আমরা এই যে কাঁচের ফলকটাকে যেখানে রেখেছি, তার উপরের যে বাইরের দিকটা রয়েছে বায়ু, তাকে আমরা 1 নম্বর মাধ্যম, কাঁচের ফলকটাকে আমরা 2 নম্বর মাধ্যম বলছি। আবার বাইরের যে কাঁচ রয়েছে সেটা আছে অপর পৃষ্ঠে, সেটাকে আমরা আবার 1 নম্বর মাধ্যম ধরছি। তো এক্ষেত্রে আলোক রশ্মি প্রতিসরণের নিয়ম মেনে যে এইভাবে লঘু থেকে যখন ঘনর দিকে যায়, তখন মাধ্যমে অভিলম্বের দিকে বেঁকে সরে যায়। তো এরপরে আবার যখন বিপরীত তলে এসে আপতিত হয়, তো সেক্ষেত্রে সেই পৃষ্ঠের তল থেকে যখন নির্গত হবে, সে কিন্তু আবার অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এক্ষেত্রে আমরা এই যে বিষয়টাকে কিভাবে আমরা চিত্রটা অঙ্কন করেছি, সত্যিকারের প্রতিসরণ অনুযায়ী তোমরা যদি এটা করতে চাও, তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে একটা যে সমতল তলের উপর কোন একটা কাগজ রেখে, সেখানে আয়তকার কাঁচের ব্লকটাকে রেখে কোন একটা যে পিনকে সেখানটায় পুঁতে দিলে, সেই বিন্দুটাই হচ্ছে ধরো মনে করি এ বিন্দু। সেই যে পিনটা থেকে আগত সমস্ত রশ্মিগুলোর মধ্যে যে রশ্মিটা আমরা নিতে চাইছি, মনে করো সেই প্রতিসারক যে মাধ্যমের বিভেদ তলের যে বিন্দুতে আপতিত হবে, সেইখানে একটা পিনকে আমরা পুঁতে দিলাম। তাহলে এই এ বিন্দু থেকে রশ্মিটা মনে করছি এই বি বিন্দুতে এসে পড়লো। এখন অপর পৃষ্ঠে আমি যে এই দুটো আগত রশ্মিকে আমরা একটা পিন এখানে এমন ভাবে পুঁতে দেব, যাতে করে এই দুটো যে পিনকে আমরা একই রেখায়, সরল রেখায় দেখতে পাবো, সেই রকম একটা বিন্দু, যেটা মনে করছি সি আমরা পেয়েছি। আবার এই সি বিন্দু থেকে আরো একটা প্রতিসরণ ঘটবে
আলোর প্রতিসৃত হবে এই অপর তলে, সেক্ষেত্রে আমরা আর একটা পিনকে এইখানে পুঁতে দিয়ে এই ডি বিন্দুটা মনে করো আমরা পেয়েছি। তো এইভাবে একটা কাগজের তলটাতে যে অঙ্কন করে নেওয়ার পর পুঁতে নেওয়ার পর সেই কাগজটাকে তুলে আনলে আমরা যে চিত্রটা পাবো এটাই মনে করো সেই চিত্র। তো তোমরা নিশ্চয়ই যে কিভাবে অঙ্কনটা এখানে যে করা হয়েছে সেটা কিভাবে এখানে করা হলো নিশ্চয়ই তোমরা বুঝলে। এইভাবে আমরা কাঁচের ফলকটাকে এবারে উপর দিক থেকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি এইরকম একটা চিত্র দেখতে পাবো যে আলো রশ্মিটা এখান থেকে এসে এই দিকে বেঁকে গিয়ে আবার পুনরায় এইভাবে প্রতিসৃত হয়েছে। তো এইটাই হচ্ছে কাঁচের ফলকের মধ্য দিয়ে একটা আলোর রশ্মি এলে তার যে প্রতিসরণের দরুন যে রেখাচিত্র সেটা এই রকমেরই হয়, তোমরা জেনেছো। এক্ষেত্রে আমরা বিষয়গুলোকে এই যে প্রথম যে প্রতিসারক যে মাধ্যমের যে বিভেদ তলটা যে অর্থাৎ বায়ুর সঙ্গে কাঁচের যে সংযোগ যে তলটা সেটাকে আমরা সেই তলের আপতন বিন্দুতে একটা অভিলম্ব মনে করি n1 n1 ড্যাশ অঙ্কন করেছি। আর অপর পৃষ্ঠে যেখানে আলো এই যে ঘন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়া আলো রশ্মিটা যেখানে দ্বিতীয় নম্বর যে বিভেদ তলে এসে এস আর এই বিভেদ তলে এখানে যখন পড়েছে এখানে আপতন বিন্দুটা হচ্ছে সি, এখান থেকে নির্গত হওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি এই যে ঘন মাধ্যম থেকে লঘুর দিকে প্রতিসরণ হওয়ার সময় আলো রশ্মি কি হচ্ছে অভিলম্ব থেকে দূরের দিকে সরে গেছে। তো এক্ষেত্রে এই কোণটাকে আপতন কোণটাকে I1, এই পাশের কোণটাকে যদি আমি R1 বলে থাকি প্রতিসরণ কোণ, এক্ষেত্রে আমি যদি এই প্রতিসরণ কোণটাকে R2 বলে থাকি যেটা এখানে ভেতরের আপতন কোণ হলো, আর বাইরে থেকে নির্গত এই কোণটাকে আমরা যদি I2 বলি। তো এখন দেখো এই তলে আলো রশ্মি যদিও আপতিত হয়েছে এখানটাকে আমরা R2 ধরলাম কিন্তু এটাকে I2 ধরলাম, কারণ কি যে আমরা জানি যে আলোর প্রত্যাবর্তন নীতি মেনে চলে যে আলো ওই দিক থেকে পাঠালেও ঠিক এই বিন্দুতে এসে পৌঁছাবে, অর্থাৎ এই দিক থেকে যখন আলোটাকে আমরা পাঠাবো এই তলের উপর যখন আপতিত হবে তো এটা তখন হয়ে যাবে আই যে আমরা আপতন কোণ হিসাবে আই যাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলে থাকি তো সেটা হয়ে যাবে। তো এইভাবে আমরা যে চিত্রটা পাচ্ছি এটাই হচ্ছে আলোর প্রতিসরণের যে রেখাচিত্র। তো এটা কেবলমাত্র যে আয়তাকার কাঁচের ফলকে হবে তা নয়, যে কোনো দুটো সমান্তরাল প্রতিসারক তল যুক্ত একটা মাধ্যমে থাকলে সেখানেই কিন্তু আলোক রশ্মির এই রকম তার বৈশিষ্ট্যগুলো আমরা যেটা দেখতে পাবো সেটা এখানে প্রযোজ্য হবে। তো এবারে চলে আসছি এই যে প্রতিসরণ ঘটছে আয়তাকার কাঁচের ফলকে, আয়তাকার কাঁচের ফলকে আলোর প্রতিসরণের রেখাচিত্র। এই রেখাচিত্র থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো আমরা পাবো সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমরা দেখব যে বৈশিষ্ট্যগুলো কি হয়। এক নম্বর আমরা পাবো যে বৈশিষ্ট্যতে যে আপতিত যে কোণ আর নির্গমন কোণ এই দুটো কোণ সমান হয়, অর্থাৎ এই দুটো কোণ সমান হয়ে যায়। কিংবা আমরা দেখতে পাবো অর্থাৎ চ্যুতি কৌণিক যে বিচ্যুতি বা চ্যুতি বলি, কৌণিক চ্যুতি যাকে বলছি অ্যাঙ্গুলার ডিসপারশন ডেল্টা দিয়ে যাকে প্রকাশ করা হয় এটা হয় 0 ডিগ্রি। কিংবা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমরা পর্যবেক্ষণ করব যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ AB সমান্তরাল CB। এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে অবজার্ভ করব। তো এক্ষেত্রে আমরা দেখবো সত্যিকারের এই বৈশিষ্ট্যগুলো হয় কিনা, তো সেটা প্রমাণগুলো আমরা ছোট্ট করে একটু দেখতে চাইবো যে দুটো কোণ সত্যিকারের সমান হয়ে যাবে কিনা। যদিও এখানে চিত্র অনুযায়ী এই কোণটা একটু সমান হয়নি, এটা একটু বড় মনে হচ্ছে, তো তোমরা জেনে নেবে যে দুটো কোণ সমান হবে। তো সেটা প্রমাণের জন্য আমরা এই বৈশিষ্ট্যগুলো প্রমাণ যদি আমরা করতে চাই তো আমরা প্রমাণ হিসাবে আমরা যদি লিখি যে যদি প্রথম বিভেদ তল অর্থাৎ PQ বিভেদ তলে আমরা পাচ্ছি কি PQ বিভেদ তলে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির যে দরুন যে প্রতিসরাঙ্ক এই কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা আমরা 1 নম্বর থেকে 2 নম্বরে আলোক রশ্মি এসে পড়ার দরুন অর্থাৎ 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 এর সাপেক্ষে এইটার মানটা কত, যে স্নেলের সূত্র আমরা পড়েছি সেটা হবে sin I1 বাই sin R1।
তো এখন দেখো যে আবার যদি পি কিউ বিভেদ তল, আবার ভেতরের রশ্মিটা যদি ধরো যেটা হচ্ছে আভ্যন্তরে বি সি রশ্মিটা আবার ধরো এস আর তলে এসে পড়েছে এবং সেখান থেকে নির্গত হয়েছে, এই তলে যদি আমরা আবার যদি এস আর তলে আলোর প্রতিসরণের দরুন, আলোর যে প্রতিসরণ হয়েছে, প্রতিসরণ অনুযায়ী আমি যদি লিখি, সেক্ষেত্রে মিউ 1 2 এর সাপেক্ষে 1 এর প্রতিসরাঙ্ক, মিউ অফ 1 উইথ রেসপেক্ট টু 2, অর্থাৎ আলোক রশ্মিটা যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান এখানে আমরা পাবো sin r2 বাই sin i2। তো এক্ষেত্রে এই দুটো রশ্মি যে আমরা জানি যে এটা প্রত্যাবর্তন নীতি মেনে চলছে, যদি আলোক রশ্মি চলেও সেক্ষেত্রে প্রত্যাবর্তন নীতি অনুযায়ী আমরা জানি কি যে 2 উইথ রেসপেক্ট টু 1 এবং 1 উইথ রেসপেক্ট টু 2 এদের গুণফল। তাহলে যেহেতু আমরা যদি বলি আলো প্রত্যাবর্তন নীতি মেনে চলে, তাদের গুণফল 1 হয়, এটা আমরা আগে প্রমাণ করেছি। তো সেই অনুযায়ী দুটো রাশিমালার মানকে তোমরা যদি বসাও, অর্থাৎ sin i1 বাই sin r1 গুণিতক sin r2 বাই sin i1 এটা সমান 1। তো এখান থেকে তোমরা যে কোনো একটাকে অপর সাইডে নিয়ে গেলেও তোমরা পেতে পারতো যে sin i1 বাই sin r1 সমান sin i2 বাই sin r2, এই রিলেশনটা তোমরা পেয়ে যাবে। তো এখন আর একটা, যেহেতু এটা দুটো সমান্তরাল যে দুটো বিভেদ তল, আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়ে থাকে, তাহলে এখানে পি কিউ সমান্তরাল কিন্তু এস আর। তো আয়তকার কাঁচের ফলক হওয়ার জন্য এখানটা আমরা দেখতে পাচ্ছি পি কিউ সমান্তরাল এস আর। আবার কি এই যে n1 n1 ড্যাশ, আবার দেখো n1 n1 ড্যাশটা এই পি কিউ এর উপর লম্ব, এটা কি না যে পি কিউ বিভেদ তল, পি কিউ এর উপর কি হচ্ছে লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার। আবার যে এটা কি তোমরা n2 আর একটা যে n2 ড্যাশ, আর একটা যে বিভেদ তলের উপর অঙ্কিত লম্বটা n2 আর n2 ড্যাশ, এটাও আবার দেখতে পাচ্ছ এস আর এর উপর লম্ব। তাহলে দেখো দুটো সমান্তরাল, আবার তাদের উপর এই দুটো লম্ব, তাহলে কি হবে, অতএব আমরা বলতে পারছি যে n1 n1 ড্যাশটা সমান্তরাল n2 n2 ড্যাশ, অর্থাৎ এই দুটো রেখা সমান্তরাল। বুঝতে পারছো? এখন যেহেতু চিত্রানুযায়ী দেখো n1 n1 ড্যাশ এটা সমান্তরাল, এবং সমান্তরাল যেহেতু হচ্ছে, তো সেক্ষেত্রে দেখো এই যে ভেতরের যে বিসি ভেদক হচ্ছে, এবার এটা সমান্তরাল যেহেতু, এবারে দেখো বিসি ভেদক হচ্ছে, আর n1 n1 ড্যাশ সমান্তরাল n2 n2 ড্যাশ হচ্ছে সমান্তরাল, আর এটা ভেদক। তাহলে দেখো r1 আর r2 কি কোণ, এখন তাহলে r1 আর কোণ r2 এরা সমান হচ্ছে, তাহলে r1 কোণ আর r2 কোণ সমান, এরা হচ্ছে একান্তর কোণ। বুঝা যাচ্ছে? একান্তর কোণ হয়ে যাওয়ার জন্য তাহলে এরা সমান হয়ে যাচ্ছে। এখন তোমরা এইটাকে যদি 1 নম্বর রাশিমালা দিয়ে থাকো, তো r1 r2 সমান হওয়া মানেই sin r1 আর sin r2 সমান হয়ে যাচ্ছে, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ, অতএব 1 থেকে আমরা পাচ্ছি যে sin i1 সমান sin i2, অর্থাৎ i1 কোণ সমান i2 কোণ। তাহলে আমরা এখানে বুঝতেই পারছো যে দুটো কোণ একই, যে এটা সমান্তরাল হবে, তাহলে দুটো কোণের মান সমান হবে, আপতন কোণ এবং নির্গমন কোণের মান সমান হবে। তো
তো দুটো কোণ যদি সমান হয়ে যায়, কৌণিক বিচ্যুতি তাহলে কত হয়? কৌণিক বিচ্যুতি অর্থাৎ দুটো সমান্তরাল রেখার মাঝে কৌণিক বিচ্যুতি তাহলে কত হবে? অতএব ডেল্টা সমান কি হবে? 0 হবে। কৌণিক বিচ্যুতি, কৌণিক বিচ্যুতি অর্থাৎ অর্থ আপতন কোণ আর নির্গমন কোণের মধ্যবর্তী কোণ। এখানে যেহেতু দুটো পরস্পর কোণ দুটোর মান একই হচ্ছে, তাহলে এখানে যে কৌণিক বিচ্যুতির মানটা হবে কিন্তু 0। এখন এই দুটো সমান্তরাল হবে কি করে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে চিত্র অনুযায়ী কি করে এটা সমান্তরালও হবে, সেটা ভালো করে একটু খেয়াল করো। এই দুটো রশ্মি কি করে সমান্তরাল হবে? সমান্তরাল হলে আমরা জানি কি অনুরূপ কোণও সমান হয়। দুটো সমান্তরাল রেখা এবং এই দুটো কোণ, এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা এবং এই দুটো সমান্তরাল রেখার উপর এই যে কোণটা আর এই দুটো কোণ যেটা সমান হয়েছে, I1 আর I2 এখন সমান হয়েছে। তাহলে আমরা জানি দুটো সমান্তরাল রেখা, তার সঙ্গে এটা কিন্তু এইরকম সমান্তরাল রেখার সঙ্গে এই কোণটা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা ধরতে পারি এই দুটো হচ্ছে সমান্তরাল, অর্থাৎ AB সমান্তরাল CD। এটা কিন্তু আমরা সহজে যে অনুরূপ কোণ দুটো সমান হয়ে গেলে হচ্ছে, তাহলে এই দুটো আবার সমান্তরাল নিশ্চিত হলে এই দুটো রশ্মি সমান্তরাল হবে। সেই শর্ত অনুযায়ী তোমাদের পেয়ে যাবে AB আর CD পরস্পর সমান্তরাল হবে। তাহলে এইটা হচ্ছে যে কোনো দুটো সমান্তরাল বিভেদ তল যুক্ত কোনো প্রতিসারক মাধ্যমেরও এটা বৈশিষ্ট্য হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা এই প্রসঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ঘটে থাকে, সেটাও তোমরা দেখো যে এক্ষেত্রে আলোকরশ্মিটা যখন 1 নম্বর মাধ্যম থেকে 2য় নম্বর মাধ্যমের উপর এসে পড়েছে, তো এক্ষেত্রে আলোকরশ্মির এই তল থেকেও কিছু অংশ এর প্রতিফলন ও ঘটবে, আবার কিছু অংশ এখানে এই মাধ্যমে কিছুটা শোষিত হবে আর কিছুটা অংশ প্রতিসৃত হলো। তাহলে একটা মাধ্যম থেকে আলোকরশ্মি এসে যখন আরেকটা মাধ্যমের উপর এসে পড়ে, তো তোমরা জানবে যে কিছুটা অংশ প্রতিফলিত হবে, কিছুটা শোষিত হবে, কিছুটা প্রতিসৃত হবে। আবার এই প্রতিসৃত রশ্মিটা এই মাধ্যমের ভিতর দিয়ে আস্তে আস্তে এখানে যখন পড়েছে, তখন এখানে দেখো ঘন থেকে লঘুর দিকে যাওয়ার চেষ্টা করছিল। এক্ষেত্রেও আলোর কিছু অংশ প্রতিফলিত হবে, কিছুটা প্রতিসৃত হবে, কিছুটা শোষণ হবে। তো এক্ষেত্রে একটা বিশেষ ঘটনা আমরা অবজার্ভ করে থাকি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আলোক রশ্মিটা যখন এই যে ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার চেষ্টা করছে, তো এটা শুধু যে আয়তাকার কাচের ফলকের মধ্যে আলোচনা করছি তা নয়, এখানে যে কোনো যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুর দিকে যাবে তখনই এই ঘটনাটা ঘটবে। তো আমরা এখানে আলোচনা প্রসঙ্গ এসেছে, তাই এখানে আলোচনাটা করছি বিষয়টার সঙ্গে। তাহলে আলোক রশ্মি ওই বিষয়টাকে আমরা একটু আলাদা করে অঙ্কন করতে চাইছি। এটা মনে করা হচ্ছে নিচেরটা তোমরা মনে করা হচ্ছে ঘন মাধ্যম, উপরেরটা হচ্ছে লঘু মাধ্যম। তো আলোক রশ্মি এই ঘন থেকে লঘুর দিকে গিয়ে এখানে পড়ার চেষ্টা করছে। তো এইখানে আপতন কোণ আর এখান থেকে নির্গমন কোণটা একটু তোমাদের বড় হয়েছে দেখতে পাচ্ছ। তাহলে এই কোণটা একটু বড় হয়েছে, এটা হচ্ছে যে কোণে আপতন হয়েছে তার তুলনায় এটা বড় হয়। তো এক্ষেত্রে দেখা গেছে যে ঘন মাধ্যমে এই আপতন কোণটাকে আস্তে আস্তে বাড়াতে শুরু করলে কি হবে, প্রতিসরণ কোণটাও বাড়তে শুরু করবে। তো ঘন মাধ্যমে আপতন কোণটা এমন আমি করলাম যেই কোণ ফেললে দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে আলোক রশ্মিটা চলে যায়, সেই ঘন মাধ্যমের ওই বিশেষ কোণটাকে বলা হচ্ছে দুই মাধ্যমের সংকট কোণ। এবং আলোক রশ্মি যদি এই সংকট কোণের থেকে এবার বড় কোণে পড়ে ওই মাধ্যমের বিভেদ তলের উপর, তাহলে এক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি আর দ্বিতীয় নম্বর মাধ্যম, এখানে এটা 2 আর এখানে 1, এই চিত্রটাকে আমি এনলার্জ করে এখান থেকে আমরা এই তলের ঘটনাটাকে এখানে দেখাচ্ছি। যদি এই রকম ঘটনাটা ঘটতে থাকে, তাহলে যখন আপতন কোণটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট কোণে এসে পড়লো, যেই কোণে পড়ার সময় কারণ এটা মনে করো 1 নম্বর, এটা 1 নম্বর বা এ, এটা এ, বি নম্বর রেখা, এটা হচ্ছে বি নম্বর ভাবে যাবে, সি তে যখনই পড়লো এমন ভাবে কোণে পড়লো যেটা দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে যাচ্ছে, এই যে বিশেষ কোণটাকে এটাকে বলা হচ্ছে দুই মাধ্যমের সংকট কোণ। এবং তার থেকে যখন বেশি কোণে অর্থাৎ থিটা ইনসিডেন্ট বা আই কোণটা যখন
যে থিটা ক্রিটিক্যাল বা সংকট কোণের থেকে বড় কোণে পড়বে অর্থাৎ যেটা ডি, তখন এই আলোক রশ্মিটা কিন্তু আবার সেই পুরো প্রথম মাধ্যম, এক্ষেত্রে 2 নম্বর মাধ্যমেই ঘুরে চলে আসছে এবং আলোক রশ্মির এক্ষেত্রে তখন কোনো কিন্তু শোষণ বা অন্য কোনো ঘটনা ঘটবে না। আলোর সমস্ত শক্তিটা পুরোটাই ফিরে আসবে প্রতিফলন রূপে এবং পুরো ঘটনাটা যেহেতু অভ্যন্তরের ভেতরেই ঘটে যাবে, তো এটাকেই বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো বিষয়টা তাহলে কখন অবশ্যই ঘটবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলো কি কি, তাহলে এই বিষয়টা যেটা হচ্ছে তোমরা জানলে, এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা হওয়ার জন্য শর্তটা কি, শর্তগুলো কি কি? 1 নম্বর শর্ত, অবশ্যই আলোক রশ্মিকে ঘন থেকে লঘুর দিকে যেতে হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। এবং দ্বিতীয় একটা শর্ত কি, যে আলোক রশ্মিটাকে অবশ্যই থিটা ইনসিডেন্টাস সংকট কোণের থেকে বেশি কোণে পড়তে হবে, তবেই কিন্তু এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা দেখতে পাবো। তো এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটে থাকে হীরকের মধ্যে, সেটা তাছাড়াও তোমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে বিভিন্ন প্রাকৃতিক দৃষ্টান্তগুলো তোমরা দেখেছো, যে মরীচিকার সৃষ্টি, কিংবা তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো যে সমুদ্রের দূরবর্তী কোনো অঞ্চলে, শীত প্রধান দেশে সমুদ্র থেকে দূর থেকে আগত কোনো যে জাহাজকে আমরা উল্টানো দেখতে থাকি, তো সেই সমস্ত বিষয়গুলো তোমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন ঘটে থাকে জেনেছো। তো এখানে হীরকের দ্যুতির ক্ষেত্রে আমরা জানি হীরকের দ্যুতি বিষয়টা কি, হীরকের প্রতিসরাঙ্ক কিন্তু একটু বেশি। আমরা এর আগের ভিডিওতে যেখানে তোমাদের একটা লিস্ট দেখিয়েছিলাম যে তার প্রতিসরাঙ্ক 2.42, তাহলে অর্থাৎ কি প্রতিসরাঙ্ক বেশি কথার অর্থ কি, আলোক রশ্মি যে বায়ু থেকে যখন হীরকের মধ্যে ঢুকছে, যখন এটা মনে করো হীরক, তাহলে এই ক্ষেত্রে অভিলম্বের দিকে বেশি করে বেঁকে আসবে, বেশি করে বেঁকে যাবে। তাহলে অর্থাৎ তো সেক্ষেত্রে অর্থাৎ আপতন কোণের সাইন I বাই সাইন আর, তাহলে সাইন আরটা অত্যন্ত যদি ছোট হয়, নিচের ভগ্নাংশ ছোট হলে এই মানটা তখন বাড়ে, অর্থাৎ আর মানটা কিন্তু খুব ছোট হবে I থেকে, অর্থাৎ আলোক রশ্মিটা এইভাবে ছোট হয়ে যায়। সঙ্গে সেই ছোট হওয়ার দরুন আলোক রশ্মিটা হীরকের মধ্যে যে বিপরীত যে তলে পড়ে বেরোতে চেষ্টা করছে, সেই তল থেকে কিন্তু ওই কোণটা তখন হয়ে যাবে, এই আপতন কোণটা তখন থিটা ক্রিটিক্যালের থেকে বেশি, অর্থাৎ অপর পৃষ্ঠে এই তলটা তো আরটা তো খুব ছোট হলো, এইটা ছোট হওয়া মানে এই বিভেদ তলের সঙ্গে এই কোণটা তখন যে এটাও কিন্তু যে সংকট কোণের থেকে বেশি কোণে। আবার হীরকের তলগুলো কেমন ভাবে, এই নয় যে এটা সমান্তরাল, হীরকের তলগুলো কেমন ভাবে কাটা থাকছে, যেখানে এটা সংকট কোণের থেকে এই কোণে আপতন কোণটা বেশি হয়ে যাচ্ছে, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হচ্ছে এই পাশে যখন আই কোণে পড়তে যাচ্ছে থিটা আই। তো এই বেশি পড়লে তখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, আলোক রশ্মিটা ওই হীরকের মধ্যেই থেকে যাবে এবং হীরক বারবার এমন ভাবে যে তলগুলো কাটা থাকে একটা দামি হীরকের, সেই তলের মধ্যেই কিন্তু আলোক রশ্মিটার এক্ষেত্রে তার অবস্থান থেকে যাবে, যার দরুন হীরকটাকে কিন্তু উজ্জ্বল দেখাবে এবং বিশেষ বিশেষ কোণ দিয়ে কেবলমাত্র আলোক রশ্মিগুলো বেরিয়ে যেতে সক্ষম হয়। তো এই ক্ষেত্রে তার মূল থিওরিটা হচ্ছে এটা, এবং অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং কিছু বিশেষ বিশেষ অংশ দিয়ে আলোর যে বেরিয়ে যাওয়া বিষয়টা ঘটতে থাকে, তো সেটাই হচ্ছে হীরের দ্যুতির মূল কারণ। তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের এবারে আলোচনাতে আমরা চলে আসছি, যে প্রশ্নগুলো হচ্ছে এই যে সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতি সরণের উপর ভিত্তি করে সাধারণত আলোচনাটা করব। তো এক্ষেত্রে অনেক সময় প্রশ্ন দেয় আলোক রশ্মি, আমরা তো আগে পড়েছি কোন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলেই তার যে প্রতিসরাঙ্ক সমান তার গতিবেগের যে বিষয়টা আমরা পড়েছি, যে 1 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ। দেখো এই যে পি কিউ বিভেদ তলের ক্ষেত্রে ধরো 1 নম্বর থেকে 2 তে ঢুকেছে, তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই ক্ষেত্রে 1 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ। তো এক্ষেত্রে এই গতিবেগটাকে আমি যদি আলোর কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের আকারে লিখতে শুরু করি, আমরা জানি কম্পাঙ্ক হচ্ছে আলোর হচ্ছে উৎসের বৈশিষ্ট্য, যেটা কিন্তু পরিবর্তন হয় না। তাহলে এই শর্ত অনুযায়ী দেখতে পাচ্ছ যে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়, আলো কিন্তু ভিন্ন রঙে রূপান্তরিত হয়ে যাবে। যে একটা যদি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসছিল, অন্য মাধ্যমে প্রবেশ করলে তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আলোকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে না প্রকাশ করে
কম্পাঙ্ক দিয়ে প্রকাশ করাটাই বেশি কিন্তু বিজ্ঞানসম্মত, এটা তোমরা জানবে। তো আলো তাহলে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমরা প্রতি স্বরাঙ্কর সঙ্গে আমরা যে সূত্র বিজ্ঞানী কচি রিলেশন পড়েছিলাম a+b/λ², অর্থাৎ একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রতি স্বরাঙ্কটা আমরা এই সূত্র মেনে চলে। তাহলে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যার তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যাবে তার কিন্তু প্রতি স্বরাঙ্ক কমে যাবে। সেই জন্য মিউ রেড ঠিক কমে যায়, মিউ ভায়োলেট বেশি হয়। তোমরা এই সূত্রটা থেকে নিশ্চয়ই এটা বুঝতে পারছো, অর্থাৎ যেখানে অনন্যক সম্পর্কে রয়েছে, তো এখানে নিচে ভগ্নাংশের মান বাড়া মানে কি এটা কমে যাবে, এটা কমা মানে এটা বেড়ে যাবে। যেহেতু ল্যামডা ভায়োলেট এটা কম হচ্ছে ল্যামডা রেডের থেকে, তাহলে সেই অনুযায়ী ল্যামডা রেডটা কিন্তু কমে যাবে ভায়োলেটের থেকে, সরি প্রতি স্বরাঙ্কটা চেঞ্জ হবে। তো এক্ষেত্রে দেখো একটা ধরো যৌগিক আলো এসে যদি পড়তো, তাহলে সেই আলোর মধ্যে যদি সবার গতিবেগ একই থাকতো তাহলে তারা বিচ্যুত হয়নি, কিন্তু যখন দ্বিতীয় মাধ্যমে ঢুকে যাচ্ছে তখন প্রত্যেকের গতিবেগ আলাদা হয়ে যাচ্ছে। গতিবেগ আলাদা হয়ে গেলে কিন্তু তাদের ডিসপারশন ঘটবে, তাদের মধ্যে কিন্তু বিচ্যুতি ঘটবে পরস্পর থেকে। সেই বিচ্যুতি হওয়ার দরুন তারা কিন্তু এইখানে আমরা যেটা একটা রশ্মি এঁকেছি, যদি সাদা আলো এসে এখানে সমান্তরাল কাঁচ ফলকের কিংবা যে কোনো সমান্তরাল মাধ্যমে উপরে এসে পড়ে, তাহলে এখানে কিন্তু আলোর কিন্তু এখানে আমরা চিত্রটাকে যদি একটু সুন্দর করে ব্যাখ্যা করি, আলোক রশ্মি এখানে যৌগিক আলোক রশ্মি এসে পড়লে এখানে কিন্তু এই বিভেদ তল থেকে আলোক রশ্মি গুলো কিন্তু প্রত্যেকের থেকে এত বড় না হলেও আমরা আঁকার সুবিধার্থে এটাকে বোঝানোর সুবিধার্থে এখানে বললাম যে এরকম বিচ্যুতি ঘটে যাবে। আবার বিপরীত তলে কিন্তু এই প্রত্যেকটা রশ্মি যখন যে ভিন্ন ভিন্ন কোণে এসে পড়েছে এবং সেই অনুযায়ী আবার আমাদের এই মাধ্যমের সাপেক্ষে 2 থেকে 1 যখন প্রতিসৃত হচ্ছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী প্রতি স্বরাঙ্ক গুলো প্রত্যেকটা আলোর ক্ষেত্রে আলাদা হবে, অর্থাৎ এরা পৃথক ভাবে কিন্তু যে ভিন্ন ভিন্ন কোণে বেরিয়ে এরা কিন্তু আবার অগ্রসর হওয়ার চেষ্টা করে আবার একটা বিন্দুতে একটা রশ্মিতের সঙ্গে আবার একত্রিত হয়ে এগিয়ে যাবে। তো এইভাবে প্রকৃতপক্ষে একটা আলোক রশ্মি যেখানে অনেকগুলো কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি মিশে আছে, আমরা সাধারণত বললাম যে কম্পাঙ্কটাই সঠিক, কম্পাঙ্কের আলোক মিশে আছে, অর্থাৎ এটা যদি যৌগিক আলোক হয়ে থাকে, যৌগিক আলোক হলে কিন্তু এখানে আমরা প্রকৃতপক্ষে সূক্ষ্মভাবে দেখলে এখানে আমরা দেখতে পাবো আলোর যে বিচ্ছুরণ হচ্ছে, এবং কিন্তু কি হচ্ছে এখানে তারা প্রত্যেকটার আপতন কোণ এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন কোণে আপতিত হচ্ছে, এবং সেখান থেকে নির্গত হওয়ার সময় আবার তাদের প্রতি স্বরাঙ্ক যে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে বা সেই যে সম্পর্কের হয়ে থাকে, তার প্রত্যেকটার জন্য প্রতি স্বরাঙ্ক আলাদা আলাদা হবে, এবং সেই অনুযায়ী যে তাদের যে নির্গমন কোণগুলো আলাদা হয়ে যাবে, কিন্তু আবার নির্গমনের সময় তারা যখন আবার একসঙ্গে মিলে যাবে আবার আমরা সাদা আলো বা যৌগিক আলোকে আমরা দেখব। তো আমরা যদি খুব সূক্ষ্মভাবে এই বিষয়গুলোকে এখানটায় মেজার ধরি তাহলে আমরা দেখব কেন এইভাবে মিলে যাবে। কারণ দেখো আলো যদি তার প্রত্যাবর্তন নীতি মেনে চলে, তো সে এইভাবে যাওয়ার সময় এখানেও তারা মিলিত হয়ে গিয়েই সেখানে তারা ডিসপারশন হবে, অর্থাৎ প্রত্যাবর্তন নীতি এখানেও যদি আমরা প্রত্যাবর্তন নীতিটাকে যদি আমরা বিপরীত তল থেকে পাঠিয়ে আলোক রশ্মির ক্ষেত্রে দেখি, তাহলেও এক্ষেত্রে আমরা সেই বিষয়টাকেও আমরা এইরকম ভাবে দেখতে পারি যে তারা কিন্তু এখানে সামান্য হলেও ডিসপার্স হয়েছে আবার মিলিত হয়ে গেছে, এবং তারা যখন খুব এত সূক্ষ্ম জায়গার মধ্যে তাদের ডিসপারশন হয়েছে, কৌণিক বিচ্যুতি এতটাই কম হয়েছে যে আমাদের চোখে সেই বিচ্যুতিটা ধরা পড়ছে না। তো আমরা কিন্তু বাস্তবে এটাকে সাদাই দেখব, অর্থাৎ কোনো বিচ্ছুরণ আমরা কিন্তু দেখব না, অর্থাৎ আমাদের যে চোখের যে আমাদের শর্টকামিংস এর জন্য আমাদের চোখের যে সেই সূক্ষ্মতা ধরতে না পারার কারণেই কিন্তু আমরা সাদা দেখব। বাস্তবে কিন্তু আলোর যে এক্ষেত্রে বিচ্ছুরণ সামান্য হলেও ঘটছে, কিন্তু আবার তারা মিলিত হয়ে গিয়ে তারা সাদা আলো তৈরি করছে। তো তোমাদের অনেক সময় প্রশ্ন পড়ে যে এক্ষেত্রে কি আলোর বিচ্ছুরণ ঘটে না কেন? ঘটে, বাস্তবে কিন্তু আলোর বিচ্ছুরণ ঘটে, কিন্তু পুনরায় তারা আবার মিলিত হয়ে গিয়ে সমান এমন ভাবে মিলিত হয়ে যায় যে সেই দরুন আমাদের সেই পার্থক্যটা সেই ছোট্ট জায়গায় আমরা বুঝতে পারি না। তো এটা হচ্ছে সমান্তরাল কাঁচ ফলক থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আরো কিছু প্রশ্নের আলোচনা আমরা এখানে করব, সেই প্রশ্নগুলো যেটা দেখে নাও যে কি ধরনের সেই প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে সাধারণত,
সেটা প্রশ্নগুলো এক একটা করে আমরা আলোচনা করে নিচ্ছি, যাতে করে যেমন দেখো অনেক সময় আমরা এই যে প্রতি সমান্তরাল কাঁচ ফলকের আরেকটা বৈশিষ্ট্য যেটা সেটা সবচেয়ে ভাইটাল ছিল, যদিও কি আলোক রশ্মির একটা কি ঘটবে, যে পার্শ্ব সরণ ঘটবে। পার্শ্ব সরণ অর্থাৎ কৌণিক বিচ্যুতি তো শূন্য হয়েছিল, সমান্তরাল হয়েছিল আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি, আরেকটা জিনিস ঘটবে পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ বিষয়টা কি, যে এই কাঁচের ফলকটা থাকার জন্য আলো যে পথে চলে যাওয়ার চেষ্টা করছিল সে কিন্তু একটু পিছিয়ে গেল। তো এই ক্ষেত্রে এই রশ্মিটা একটু, তো এই যে এই রশ্মি আর এই রশ্মি সমান্তরাল হয়েছে, কিন্তু এই যে পার্শ্ব সরণ, এই রশ্মিটা অরিজিনাল পথ থেকে এটা সরে এসেছে, পার্শ্ব সরণ ঘটবে। তাহলে পার্শ্ব সরণ ঘটে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর যাতায়াতের সময় একটা বিশেষ ঘটনা ঘটে, যেটা হচ্ছে কি পার্শ্ব সরণ। তো এই পার্শ্ব সরণের মানটা কিসের উপর নির্ভর করবে? পার্শ্ব সরণের মানটা আমরা দেখতে পাবো এই যে কাঁচের ব্লকটার থিকনেস, যে তার যে থিকনেস যত বেশি হবে এটা তার উপর নির্ভর করবে। পার্শ্ব সরণ আর কার উপর নির্ভর করবে? এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক নিশ্চয়ই তার উপরও নির্ভর করবে। তো আর আপতন কোণের উপর তো নির্ভর করবে পার্শ্ব সরণের মানটা। তো সেই পার্শ্ব সরণের যে একটা রাশিমালা আমরা যেটা দেখবো, পার্শ্ব সরণের রাশিমালাকে আমরা কিন্তু যে ধরো মনে করছি এই ডেল্টা ড্যাশটা হচ্ছে ডি ড্যাশটা হচ্ছে তার পার্শ্ব সরণ হবে। পার্শ্ব সরণটা আমরা জানবো যে কাঁচের থিকনেস আর হচ্ছে এই আপতন কোণ আর যে নির্গমন কোণ বলে বলছি, আপতন কোণ আর যে নির্গমন কোণ তো সমান I1 আর R1 এর বিয়োগফল এর সাইন এবং সাইন R2 R1 এর অনুপাতের উপর নির্ভর করবে। তাহলে পার্শ্ব সরণের রাশিমালাগুলো কিন্তু যে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে, এটা আমরা দ্বাদশ শ্রেণীতে যখন পড়বো এই রাশিমালাতে আসবো। তো এখান থেকে যে গাণিতিক প্রশ্নগুলো একটা পড়ে, অনেক সময় পরীক্ষায় দিয়েছে যে প্রশ্নগুলো একটু দেখো, যে 2 mm বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটা আলোক রশ্মির কত সময় লাগবে? 2 mm বেধের একটা কাঁচের, এই ডিটা হচ্ছে 2 mm, কাঁচ যার হতে প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2, এইরকম একটা কাঁচের প্রতিসরণের মাধ্যমকে অতিক্রম করতে এই আলোর কত সময় লাগবে? এখন প্রতিসরাঙ্ক সমান আমরা জানি হচ্ছে কি আলোর গতিবেগ, এটা প্রতিসরাঙ্ক দেওয়া আছে মানে কি শূন্য মাধ্যমের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে পরম প্রতিসরাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই এই কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ ভিজি। তো এখান থেকেই আমরা কিন্তু কাঁচ মাধ্যমে আলোর গতিবেগটাকে আমরা পেয়ে যাব c/d। তো এই আলোর গতিবেগ জেনে গেছি আর দূরত্ব তাহলে d, অতএব টাইম কত লাগবে না এই d দূরত্বকে v কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে c/μ * vg। তো d এই যে vg সমান আমরা c আর μ গুণ হয়ে গেল। এই মানগুলো আমরা এখানে পুট করলে আমরা কিন্তু এই রাশিমালার যে কত টাইম লাগবে সেটাতে পৌঁছে যাব। এখন আর এক ধরনের প্রশ্ন তোমাদের সামনে করতে দেখা যাচ্ছে, যে বিভিন্ন যেভাবে তোমাদেরকে প্রশ্নটা বলবে সেই অনুযায়ী কিন্তু তোমরা চাইবে যে একটা চিত্র অঙ্কন করে সেখান থেকে যে প্রশ্নের সমাধান করতে। যেমন দেখো যে একটা প্রশ্ন তোমাদের দেখতে পাচ্ছি, একটি আলোক রশ্মি একটি কাঁচের স্ল্যাবে আপতিত এমন ভাবে হলো, একটা আলোক রশ্মি একটা কাঁচের স্ল্যাবে এমন ভাবে আপতিত হলো যেখানে এই প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মির মাঝের কোণ বলা আছে 90 ডিগ্রি। রশ্মি ও আপতন কোণ ও কাঁচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এই আপতন কোণ, তাহলে চিত্রটা যেখানে আপতন কোণকে আমরা I1 উল্লেখ করি, এটাকে IR2 বলে থাকি। তো এই ক্ষেত্রে প্রশ্নে বলেছে তাহলে আমাদেরকে এর প্রতিসরাঙ্ক আর আপতন কোণের মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে। তাহলে একটা আলোক রশ্মি একটা সমান্তরাল কাঁচ ফলকের একটা তলে এমন ভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মিটা আর প্রতিসৃত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটাকে আমরা বলেছি প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মির আর প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি।
তো এক্ষেত্রে তোমরা দেখো এই কোণটা, তো এক্ষেত্রে প্রতিফলনের নিয়ম অনুযায়ী এটা I1 হলে এটাও I1 হবে। তো চিত্র অনুযায়ী অঙ্কিত হয়নি, তো এটা I1 হলে প্রতিফলনের নিয়ম অনুযায়ী এটা I1। এখন দেখো এটা 90, তাহলে এই কোণটার মান কত আমরা বের করতে পারবো, যে তাহলে I1 প্লাস 90 ডিগ্রি প্লাস এই কোণটা মনে করো x সমান 180 ডিগ্রি হবে। অর্থাৎ আর যে আর কোণটা বা R1 কোণটা, এটাকে R1 নাম দিয়ে দাও, তাহলে R1 কোণটা হবে কত, R1 কোণটা হবে 180 থেকে 90 বাদ দিলে 90 মাইনাস I1, তাহলে I1। তো এখন এই যে 1 নম্বর থেকে আলো ধরো 2 নম্বরে পড়েছিল 1 থেকে 2 এর প্রতি সরাঙ্ক সমান আমরা জানবো যে sin I1 বাই sin R1। তাহলে sin I1 আর R1 এর জায়গায় বসাবো sin অফ 90 মাইনাস I1। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ যে প্রতি সরাঙ্ক মিউ ধরে নাও, মিউ সমান sin I1 বাই cos I1। sin বাই cos তোমরা জানো যে tan I1, অর্থাৎ মিউ সমান tan I1। যে আপতন কোণের tanই হবে হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। তো এই হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই রকম ভাবে তোমাদের যখনই কোনো প্রশ্নগুলো করবে ভালো করে যে সেখান থেকে চিত্রটা আগে অঙ্কন করেই কিন্তু তোমরা সেই উত্তরে পৌঁছানোর চেষ্টা করবে, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তো আজকের এই ছোট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে যে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। তো এর পরের ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থেকো।